আজ আমরা টমাস গ্রের লেখা এমন এক বিখ্যাত কবিতার গভীরে যাব যা সাধারণ অখ্যাত মানুষেদের নীরব জীবনকে অমর করে রেখেছে। চলুন শুরু করা যাক। আজকের আলোচনাটা এই একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক, কেমন? আচ্ছা, ভাবুন তো, একটা কীর্তির দাম কি যদি সেটা দেখার বা মনে রাখার মতো কেউ না থাকে? এই প্রশ্নটাই টমাস গ্রের কবিতার একেবারে কেন্দ্রে রয়েছে। আমাদের খ্যাতি, প্রতিভা আর সুযোগের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে শেখায়। তো কবিতার ভেতরে ঢোকার আগে এর যিনি স্রষ্টা তাকে একটু চিনে নেওয়া দরকার। কে ছিলেন এই টমাস গ্রে, আর ঠিক কোন পরিস্থিতি তাকে এমন একটা অবিস্মরণীয় কবিতা লিখতে অনুপ্রেরণা দিয়েছিল? চলুন জেনে নিই। টমাস গ্রে ছিলেন খুবই শান্ত, নিভৃতচারী একজন মানুষ, একজন শিক্ষক। তার বাবা মায়ের 12টা সন্তানের মধ্যে একমাত্র তিনিই বেঁচে ছিলেন। বুঝতেই পারছেন, ব্যক্তিগত শোক, দুঃখ আর একাকিত্ব তার জীবনের একটা বড় অংশ জুড়ে ছিল। জীবনের প্রায় পুরোটা সময় তিনি কেমব্রিজে কাটিয়েছেন, আর তার কবিতায় যেহেতু মৃত্যু, বিষণ্ণতা এইসব কিছুর একটা গভীর ছাপ পাওয়া যায়, তাই তাকে গ্রেভিয়ার্ড পোয়েটদের একজন বলে মনে করা হয়, মানে যারা মূলত মৃত্যু আর জীবনের শেষ পরিণতি নিয়েই লিখতেন। এই অসাধারণ 4টে লাইন দিয়েই কবিতাটা শুরু হচ্ছে। ভাবুন একবার দৃশ্যটা। দিনের শেষে গির্জার ঘণ্টা বাজছে, যা দিনের বিদায় ঘোষণা করছে। গরুর পাল ধীর পায়ে মাঠ পেরিয়ে ফিরে আসছে। ক্লান্ত কৃষক বাড়ির দিকে পা বাড়িয়েছে, আর গোটা পৃথিবীটা যেন অন্ধকার আর কবির একাকিত্বের জন্য ফাঁকা হয়ে যাচ্ছে। এই লাইনগুলো শুরুতেই কবিতার শান্ত, বিষণ্ণ আর গভীর চিন্তার একটা পরিবেশ তৈরি করে দেয়। এখন কথা হলো, এলেজি জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা এক ধরনের শোকগাথা। এমন কবিতা যেখানে মৃত্যু, শোক আর জীবনের ক্ষণস্থায়ী হওয়ার ব্যাপারটা নিয়ে গভীর ভাবনা প্রকাশ করা হয়। এর সুরটা হয় শান্ত, গম্ভীর আর বিষণ্ণ। আর গ্রের এই কবিতাটা তো এলেজির অন্যতম সেরা একটা উদাহরণ। এবার কবিতার মূল ভাবনায় আসা যাক। গ্রে কবরস্থানে দাঁড়িয়ে ঠিক কাদের কথা ভাবছিলেন? তিনি ভাবছিলেন সেই সব সাধারণ গ্রামবাসীদের কথা, যাদের নাম, পরিচয় ইতিহাসের পাতায় কোনোদিন লেখাই হয়নি। ওই গ্রামের সাধারণ কবরগুলো দেখতে দেখতে কবির মনে একটা গভীর উপলব্ধি জন্মায়। তিনি বুঝতে পারেন যে প্রতিভা বা সম্ভাবনা থাকা একটা ব্যাপার, আর সেই প্রতিভাকে বিকশিত করার সুযোগ পাওয়াটা, সেটা কিন্তু সম্পূর্ণ অন্য একটা ব্যাপার। এই উপলব্ধিটাই যেন পুরো কবিতার মূল চালিকা শক্তি হয়ে ওঠে। দেখুন, কি অসাধারণ একটা উপমা ব্যবহার করেছেন গ্রে। তিনি বলছেন, সমুদ্রের অতল গভীরে যেমন বহু দামি রত্ন লুকিয়ে থাকে, যা কেউ দেখতে পায় না, অথবা মরুভূমিতে যেমন কত সুন্দর ফুল ফোটে আর না দেখা অবস্থাতেই ঝরে যায়, ঠিক সেভাবেই কত প্রতিভাবান মানুষ শুধুমাত্র সুযোগের অভাবে আমাদের চোখের আড়ালেই থেকে যায়। গ্রে তখন কল্পনা করছেন, হয়তো এই কবরস্থানেই এমন কেউ শুয়ে আছেন যিনি জন মিল্টনের মতোই বড় কবি হতে পারতেন, কিন্তু দারিদ্র্যের কারণে তার প্রতিভা বিকশিতই হয়নি। বা হয়তো এখানেই শুয়ে আছেন এমন কোনো গ্রাম্য হ্যাম্পটেন, যার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস ছিল, কিন্তু কেউ তাকে চেনেনি। আবার এমনও হতে পারে এখানে এমন কোনো অপরাধমুক্ত ক্রমওয়েল আছেন, যার মধ্যে অসাধারণ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ছিল, কিন্তু তার সরল জীবন তাকে ক্ষমতার নিষ্ঠুর পথ থেকে দূরে রেখেছিল। এরপর কবিতাটা একটা চিরন্তন সত্যের দিকে বাঁক নেয়। গ্রে আমাদের মনে করিয়ে দেন যে জীবনে যার যাই অবস্থান হোক না কেন, মৃত্যু কিন্তু সবার জন্যই চূড়ান্ত সত্য। মৃত্যু সবাইকে এক কাতারে নিয়ে আসে। উঁচু বংশের অহংকার বলুন, ক্ষমতার দম্ভ, অতুলনীয় সৌন্দর্য বা রাশি রাশি সম্পদ, কোনো কিছুই কিন্তু মৃত্যুর সেই অনিবার্য মুহূর্তকে আটকাতে পারে না। মৃত্যুর সামনে এসব পার্থিব জিনিস একেবারে অর্থহীন হয়ে যায়। আর এখানেই আসে কবিতার সে সবচেয়ে বিখ্যাত আর শক্তিশালী লাইনটা, গৌরবের সমস্ত পথ শেষ পর্যন্ত কবরের দিকেই নিয়ে যায়। এটা একটা অমোঘ সত্য, আমাদের মনে করিয়ে দেয় জীবনের চূড়ান্ত গন্তব্য আসলে সবার জন্য একই। এখন প্রশ্ন হলো, কেন এই কবিতাটা এত গুরুত্বপূর্ণ? কেন এটাকে ইংরেজি সাহিত্যের একটা মাইল ফলক বলে মনে করা হয়? কারণটা হলো, এই কবিতাটা তার সময়ের থেকে অনেক এগিয়ে ছিল। দেখুন, সেই সময় সাহিত্য লেখা হতো মূলত রাজারানী, অভিজাত আর বড় বড় মানুষদের নিয়ে। কিন্তু টমাস গ্রে প্রথমবার সাধারণ, গরিব আর অখ্যাত মানুষদের জীবন, তাদের না বলা গল্প আর হারিয়ে যাওয়া প্রতিভাকে সাহিত্যের একেবারে কেন্দ্রে নিয়ে এলেন। এই ভাবনাটাই ছিল সেই সময়ের জন্য বৈপ্লবিক। এই কারণেই টমাস গ্রেকে প্রায়ই একজন ট্রানজিশনাল বা সংযোগকারী কবি বলা হয়। মানে তিনি যেন দুটো সাহিত্যিক যুগের মধ্যে একটা সেতুর মতো দাঁড়িয়েছিলেন। একদিকে অষ্টাদশ শতকের নিওক্লাসিক্যাল যুগ, যা যুক্তি আর শৃঙ্খলার কথা বলত, আর অন্যদিকে ঊনবিংশ শতকের রোম্যান্টিক যুগ, যা আবেগ আর ব্যক্তি অনুভূতিকে গুরুত্ব দিত। গ্রের কবিতাতেই প্রথম রোম্যান্টিকতার সেই সুরটা শোনা গিয়েছিল। গ্রের লেখার কয়েকটা বিশেষত্ব ছিল।
যেমন তার কবিতার সুরটা খুব গভীর আর দার্শনিক, মৃত্যু আর মানুষের ভাগ্য নিয়ে একটা বিষণ্ণ মেজাজ কাজ করে। তিনি প্রকৃতির শান্ত গ্রামীণ দৃশ্য দিয়ে একটা অসাধারণ পরিবেশ তৈরি করতে পারতেন, আর সবচেয়ে বড় কথা হলো সাধারণ মানুষের জীবনের প্রতি তার গভীর সহানুভূতি। এই গুণগুলোই তাকে অন্য সবার থেকে আলাদা করে তুলেছে। ভাবুন তো, কবিতাটা লেখা হয়েছিল প্রায় ৩০০ বছর আগে, কিন্তু এর বার্তাটা আজও কতটা প্রাসঙ্গিক। আজকের এই সময় দাঁড়িয়ে গ্রের এই ভাবনা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা কি জানেন? সেটা হলো, এই পৃথিবী হয়তো অনেক বড় বড় প্রতিভা বা সম্ভাবনাকে হারিয়েছে, কিন্তু তার কারণ প্রতিভার অভাব নয়, কারণটা হলো সুযোগের অভাব। এই কবিতাটা আমাদের বারবার মনে করায় কত সম্ভাবনা যে শুধু সঠিক পরিবেশ বা একটু সুযোগ না পাওয়ার কারণে অঙ্কুরেই নষ্ট হয়ে যায়। তবে কবিতাটা কিন্তু শেষ হয় একটা গভীর আশার কথা দিয়ে। এই লাইনের মানে হল, মৃত্যুর পরেও আমাদের ছাইয়ের মধ্যে জীবনের সেই পরিচিত আগুন বা আবেগটা বেঁচে থাকে। অর্থাৎ মানুষ হয়তো মরে যায়, কিন্তু তার স্মৃতি, তার প্রভাব, তার ভেতরের সেই আগুনটা অন্যের মধ্যে বেঁচে থাকে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। টমাস গ্রে যেমন সেই অখ্যাত গ্রামবাসীদের না বলা গল্প তুলে ধরেছিলেন, তেমনি আমাদের চারপাশেও তো কত মানুষের কত গল্প লুকিয়ে আছে। সেই সব গল্পগুলো শোনার এবং তাদের সম্মান জানানোর দায়িত্বটা কার? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।